দাদা অনেকটা আন্তর্জাতিক অঙ্গনে যে আমরা বৈঠকগুলো দেখি অনেকটা আমাদের আপনার মনে আছে পঞ্চায়েতের কথা বা গ্রাম সালিশের কথা ওই ধরনের হয়ে যায়। যদি কারো পক্ষে যায় তো ভালো, না পক্ষে গেলে তো অনেক ধরনের কথা হয়। আর যদি কোনো মীমাংসা না হয় একে অপরকে দোষারোপ করে। তাল গাছটার হ্যাঁ হ্যাঁ মানে যাই হোক তাল গাছটা হ্যাঁ আমি বিচার মানি, কিন্তু সেই তাল গাছটা আমার। এই ঘটনাগুলো কি আসলে ঘটছে কেন? আপনি ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন, তো এখন মস্কোতে জানি আমরা গতকাল একটা বৈঠক হয়েছে, বৈঠকের পর বৈঠকটা সাকসেসফুল হয়নি, কিছু পাল্টা শর্ত দেওয়া হয়েছিল, এরপরে তো দোষারোপের খেলা। এখন বলেন কালকে আমরা পুতিনেরটা দেখলাম, আজকে ইউরোপ দোষারোপ করছে। আসলে ঘটনা কি দোষারোপের খেলা? আসলে দোষারোপের খেলার মানে যেটা হচ্ছে যে আমরা কয়েকদিন যাবতীয় আমরা বলে আসছি আসলে কোনো পক্ষই আসলে মানে যে যতটুকু ছাড় দিলে সমাধান আসে সেই ততটুকু ছাড় ওই পর্যন্ত কেউ যাচ্ছে না। হ্যাঁ, তবে আবার আরেকটি পক্ষ সকালবেলার আমি আজকে সকালে যখন এই নিউজটা ফলো আপ দেখছিলাম তখন বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন মতামত দিয়েছিলেন যে আসলে এই 5 ঘন্টার বৈঠকে, মস্কো বৈঠকে আসলে কোনো ধরনের আলোচনা হয়েছে, মানে ফলপ্রসূ আলোচনা হয়েছে কিনা। যদিও তারা বের হয়ে বলছেন যে 5 ঘন্টাতে আসলে আমরা কোনো কিছু সিদ্ধান্তে যেতে পারিনি, করতে পারিনি। আসলে এই 5 ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত যাওয়ার কথাও না, আমার কাছে যেটা মনে হচ্ছে। এটা আসলে একটা ছিল একটা নতুন একটা যদি মানে আপনার যে নতুন একটা পয়েন্টে পৌঁছার জন্য, সমঝোতার জায়গায় পৌঁছানোর জন্য এটা একটা রাস্তা তৈরি করা হয়েছে। এবং আমি অ্যানালাইসিসগুলো সকালবেলা দেখছিলাম, তখন সেখানে দেখতে গিয়ে আমি যে জিনিসটা বের করে আনি, যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওনারা হয়তো মুখে বলছে যে সমঝোতা হয়নি, বাট কিছু জায়গায়, কিছু মেজর জায়গায় যে 5টা জায়গা দাবি আছে, 3টা নিয়ে আপাতত তার 2টি বাকি দুটো, এই 5টা জায়গার মধ্যে মনে একটা দর কষাকষির জায়গায় পৌঁছেছে। এখন একদম কালকে প্রথম দিকে মনে হচ্ছিল যে এটা একদম আসলে জিরো, এখন আজকে একটু মনে হচ্ছে কারণ যে মানে বিশ্লেষকরা বলছেন না, ট্রাম্প এর সাথে বৈঠকের পর পুতিনের একটা হয়তো মানে আপনার একটা সাইডলাইনের বাইরে গিয়ে ওই অন্যদের মাধ্যমে, দূতদের মাধ্যমে একটা যোগাযোগ হয়েছে, এবং এখানে যে কি যোগাযোগ হয়েছে সেটা তো এখনো ডিসক্লোজ করেনি। এই জায়গাটাই আসলে সব একটা আশার বাণী দেখছে যে যুক্তরাষ্ট্র এখনো আশা ছেড়ে দেয়নি, ইউএস এখন আশা ছেড়ে দেয়নি। কিন্তু সমস্যাটা যে জায়গাটা হচ্ছে পুতিন শক্ত অবস্থান থেকে খুব কঠিন জিনিস দাবি করে বসছেন। মানে ওনার অবস্থানটা খুবই স্ট্রং এবং খুবই স্ট্রং জায়গায়, কম্প্রোমাইজের জায়গায় যাচ্ছেন না, এবং উনি দাবিটা করে বসছেন খুব বেশি। এবং ইউরোপিয়ান ইউনিয়নে আপনি দেখেছেন 19 থেকে নামতে 6-এর দিকে এটা আছে, ওর নামাচাপা আর করছে, এই কত ধরনের কথাবার্তা হচ্ছে। এখানে কিন্তু পুতিন ওই একটি জায়গাতেই তুমি অন্যগুলো নাড়াচাড়া করছে, কিন্তু ওই যে আপনার দখলকৃত জায়গা সে ছাড় দেওয়ার ব্যাপার তার কোনো নেই। এবং তার যে পলিসি সেটাতে তার আমার কাছে যেটা মনে হচ্ছে সময় ক্ষেপণ বলুন বা যেটাই বলুন, কারণ সে একটা অ্যাডভান্টেজ সে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেখানে পজিশনটা অনেক বেটার। আমরা জানি যে যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থানটা মানে কার কি অবস্থা, সেই অবস্থানে অনেক সময় অনেক কিছু বদলে দেয়, নিয়ন্ত্রণ করে, কিন্তু এখন সবাইকে আসলে নিয়ন্ত্রণ করছে। ঠিক সেই যে কারণটাই আমার কাছে মনে হচ্ছে আসলে পুতিন নিয়ন্ত্রণ করছে। আপনার কাছে আবার ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনার সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর চৌধুরী। প্রবীরদা নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে আমি একটা কথা আপনাকে বলি যে 5টা ঘন্টা কিন্তু মোটেও কম সময় না। আপনি যদি একটু বিরতি দেন, ধরেন আপনি 20-25 মিনিট একটা বিরতি দিলেন, ধরেন আমি 1 ঘন্টায় বাদ দিলাম, 4 ঘন্টা কোনো আলোচনা যদি ফলপ্রসূ না হয়, পুতিনের মতো লোক 4 ঘন্টা কোনো আলোচনা টেনে নেওয়ার মতো লোক তিনি না। হয়তো বা ট্রাম্প এটা আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করবে, ব্যবসার কথা জিজ্ঞেস করবে। মিটিং আমি বলি ট্রাম্প ছিলেন, হতে পারে। না মানে বিষয়টা এই কারণে না, অনেক ভাবে থাকতে পারে, যেহেতু তার সবচাইতে 2জন কাছের লোক আমরা জানি, তার একজন তো তার বিশেষ দূত, আরেকজন হচ্ছে তার মেয়ের জামাতা, মানে এত কাছে 2জন লোক থাকবে না আসলে মানে এটা আপনি ট্রাম্পই ওই মিটিং এ থাকা, হ্যাঁ ফিজিক্যালি না থাকলে তিনি এইতে ছিল, আপনার ভিজুয়াল মিডিয়া ছিল, ওই মিটিং থেকে কোনো ধরনের আউটপুট না আসা, কোনো রেজাল্ট না আসা, এটা আমি আসলে এই জন্যই আসলে এই কথাটাতে আমি একটু সময় নিয়ে বলতে যাচ্ছি। কারণ এই কারণ হচ্ছে তার মানে বিশ্লেষকদের মতে হচ্ছে যে এখানে একটা ডেভেলপমেন্ট আছে, সেটা হয়তো সময়ে বলে দেবে, সময় ক্ষেত্রে তারা এখন হয়তো ডিসক্লোজ করছে না। এখন এখানে বিষয়টা হচ্ছে সমস্যাটা যেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে আশপাশের এখন বিষয়ে আসলে যা আছে এগুলো তারা খুব একটা চিন্তা করছে না। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নকে আসলে এই রেস থেকে বের করে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান আসলে এই রেসটার মধ্যে নেই, তার অভিযোগের তীর বারবার হ্যাঁ ইউরোপিয়ান নেই। আর এবং ওয়ান অফ দেম কি মানে তাই সহযোগী হিসাবে তাকে ট্রিট করা হচ্ছে, সুতরাং সেখানে থাকছে। শুধু এখন সরাসরি কিন্তু ট্রাম্পের বৈঠকটা ইউএসের সাথে হচ্ছে
যে মহাদেশের ঘটনা, যারা স্টেক হোল্ডার তারা এখানে কিন্তু কেউ নেই, যারা ইনভেস্ট করলো এতদিন তাদের সবাইকে বাদ দিয়ে এখানে মিটিংটা হচ্ছে। এখন এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প চাইবেন বা ইউএসএ চাইবেন সেটা ইউরোপীয় ইউনিয়ন মানবেন না, এটা আসলে মানে আরো সহজ ভাষায় ইউরোপের অবস্থা হচ্ছে আপনার বাসায় আপনার ভাইদেরকে নিয়ে আপনার একটা সমস্যা, আপনি কোন দুইজন গার্জেনকে ডাকলেন, আপনাদের সবাইকে বের করে দিল, বের করে দিয়ে তারা এখন কথা বলছে, কিন্তু দরকার তো ছিল দুই পক্ষের দুইজনকে। যেমন ইউরোপের কথাগুলো শুনলে আপনি আপনার আবেগী কথাবার্তা, যেমন ট্রাম্পটা যে শান্তির ভান করছেন পুতিন, একটা যুদ্ধক্ষেত্রে এখানে এত বড় ক্ষয়ক্ষতি, এত কিছু, দুইটা পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, সেখানে এক ধরনের ভান করার তো কোনো ধরনের এই যে আবেগী কথাবার্তা আছে, ধরেন এরা হচ্ছে স্টেক হোল্ডার একটা, এই যুদ্ধের এক ধরনের জড়িয়ে পড়া একটা অংশ, জড়িয়ে পড়া একটা মহাদেশ, এবং সেখানে কিন্তু আমেরিকার কোনো অংশগ্রহণ ছিল না, কিন্তু আজকে আমেরিকা কিন্তু এখানে এসে যখন নাক গলাচ্ছে, ইউরোপে কিন্তু আউট। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ইউরোপের মানে কালকেও মানে যে দেশগুলো আছে সবাই কিন্তু আসলে একমত না, দেশগুলোর মধ্যে 32টা দেশের মধ্যে 32 ধরনের, কিন্তু এই যে বেলজিয়াম কিন্তু এখন মানে ঘাটটারামি যেটা কথা বলি কারণ শুরু করেছে, বলে ভাই তুমি এই যুদ্ধে আমাকে এখন এমন ভাবে নামিয়ে দিচ্ছ, কারণ আমরা জানি যে আমাদের আলোচনা পরে আসবে তাদের যে পুরো যে বেশিরভাগ 70 থেকে 90% তার বেলজিয়ামের সেই টাকা অর্থগুলো সেই রাশিয়ার বেলজিয়ামের কাছে গচ্ছিত আছে। এখন বেলজিয়ামের কাছে থাকা এই অর্থগুলোকে আবার ইউক্রেনকে সাহায্য করা হচ্ছে বিভিন্ন উপায়ে, প্রস্তাব আসছে, বেলজিয়াম সেখানে ভেটো দিচ্ছে। বেলজিয়াম বলছে না, এটা হবে না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে বেলজিয়াম পরবর্তী রাশিয়া কোনো কারণে মামলা করলে সেটা বেলজিয়ামের ঘাড়ে এসে পড়বে। এই যে তাদের যে অনৈক্য, সেই অনৈক্য তো তাদের বিরুদ্ধে যেতে, কালকে আমরা বলছিলাম যে তাদের সাথে মেরুদণ্ড বলতে যা বোঝায় ইউরোপিয়ান ইউনিয়ন, মানে একদিনে এক যুদ্ধেই তাদের আসলে ক্ষয়ে গেছে। এই কারণে এখন যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া সম্পূর্ণ একটা পুতিন এমনি তো মানে বলতে গেলে ঘাত বলে আপনি যেটা বলি, আমরা বাংলা যেটাকে বলি যে উনি যা ভাবতেছেন তা উনাকে তাই করুন, উনাকে দমানোর কোনো শক্তি নেই। এখন স্বাভাবিকভাবে ইউএস এর পক্ষে সম্ভব না এই যুদ্ধে এসে সরাসরি তার ইন্ট্রুশন করে, তার অংশ নেয়া, কারণ হচ্ছে হ্যাঁ উনি অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছে ইউএসএ, কিন্তু সেটা কখনোই মানে সরাসরি যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু যেহেতু এখানে ইউরোপীয় ইউনিয়ন দুর্বল হয়ে গেছে, ন্যাটো দুর্বল হয়ে গেছে, সেখানে ইউএস এর একটা ভূমিকা থাকছে এবং সেই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমরা ইউরোপের কি সুন্দর স্যুট বুট পরে রাস্তাঘাটে ঘুরে যায়, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন কনফারেন্স মিটিং, এগুলো যুদ্ধের ক্ষেত্রে তারা নাই। পুতিন যে গতকাল একটা কথা বলেছে যে আলোচনার জন্য কেউ অবশিষ্ট থাকবে না, সেই ইউরোপকে খুব দ্রুত শেষ করে দেবে যদি ইউরোপের কোনো দেশ ইনভলভ হয় এখানে, এবং সেই ইউক্রেনের মানে উদাহরণ টেনে বলছে এটা আমি চাইলে পারতাম, কিন্তু এটা আমি ইচ্ছা করে দীর্ঘায়িত করছি, মানে তার কথা যদি আপনি ভাঙেন, প্রতিটা অংশ শব্দ ভাঙেন, কারণ হচ্ছে রাশিয়া চাচ্ছে ইউক্রেনের যুদ্ধটা আরো লঙ্গার হোক, আরো ভেঙে পড়ুক ইউরোপ, এবং সেক্ষেত্রে ইউরোপকে বলছে যে তোমাদের শেষ করতে আমাদের বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া তাদের শক্তি দেখায়নি। বিষয়টা হচ্ছে আপনাকে যদি আমি এক প্রকার সুযোগ বারবার আসে না, আপনার পুতিনের ক্ষেত্রে যেটা হচ্ছে পুতিন আসলে আমরা কিন্তু প্রথম দিকটায় পুতিনকে আসলে অনেকেই বুঝতে পারছিলাম না যে ইউক্রেন যুদ্ধে আসলে পুতিন আসলে কি গেইনটা করবেন, উনি ঘরে কি রেজাল্টটা ঘরে নিয়ে যাবে সেটা, কিন্তু এতদিন পরে সে একটা জিনিস পরিষ্কার, আপনি জিনিসটা দেখবেন ক্রমান্বয়ে হোক, ধাপে ধাপে হোক, যেভাবে হোক, আস্তে আস্তে কিন্তু পুতিন সব দিকে সেক্টর, সেটা যুদ্ধক্ষেত্র তো আছেই, যুদ্ধের সাথে পারিপার্শ্বিক হিসেবে জড়িত, যে আপনার ধরেন কূটনীতিক বলেন বা এই ধরনের বা অর্থনীতি বিশাল একটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুতিন রাশিয়া একটা জায়গা করে নিয়েছে, এবং যার ফলে যে সমস্যাটা হচ্ছে রাশিয়ার ওই ইউক্রেনের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন সেভাবে লাগাতারভাবে লেগে থাকতে পারছে না, যার ফলে রাশিয়া সুযোগ দিচ্ছে। আপনি যেটা বলছেন যে থ্রেট দিচ্ছে, এই যে আমি এটা কিন্তু রাশিয়া একটা লজিক দিকে থ্রেট দিচ্ছে, যারা ইউক্রেনকে সাহায্য করছো, অস্ত্র সরবরাহ করছো, তাদেরকে কিন্তু আমি এক ধরনের দেখে নেব, আমার কিন্তু সেই সুযোগটা আছে, আমি এখনো দেখে নিই। তার এই যে থ্রেড করা, ট্রেডিং এর যে বিষয়টা, সেটা কিন্তু এক ধরনের পলিটিক্যাল করতেই পারে যেগুলো কাউকে, কিন্তু সুযোগটা কেন পাচ্ছে? সুযোগটা পাচ্ছে শুধুমাত্র ইউরোপিয়ানের দেশগুলো দুর্বলতা। তাহলে এটা বললে কি ভুল হবে, রাইজ দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যাগেইন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগামী হয়তো এই মুহূর্তে আগামী 2-3 থেকে বছর এখন তার দখলের ওই সোভিয়েত ইউনিয়নটা হবে না, রাস্তাটা শুরু হবে, মানে এই যে জার্নিটা শুরু হলো। আমার কাছে কেন জানি এখন আপনার সোভিয়েত ইউনিয়নের সময় যে রাজ্যগুলো ভেঙে গেছিল, যে 39টা 42টা যদি আমি ভুল না বলে থাকি, এই 42টা রাজ্য তো আবার দখল করা সম্ভব না, দখল হবেও না। এখন যেটা করতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে ওইসব জায়গায় রাশিয়ার নির্বাচিত
লোকজন বসায়, মানে কন্ট্রোল থাকলো রাশিয়ার হাতে। আমরা গতকালকে যে ওই দিন যে সিগনেচারটা করলো, আপনি কিন্তু যদি এটা দেখেন, আপনি যেটা বলছেন সেটারই একটা ভার্সন। মানে এটা এই কারণে তার তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ 2030 এর একটা বিষয় না, বেঁচে থাকবে না, কিন্তু পুতিন একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। আর পুতিন একটা জায়গা তৈরি করে দিতে চাচ্ছে, যে বলছে যে আমি একটা ওয়ে তৈরি করে যাচ্ছি, সেই ওয়েতে তোমরা হাঁটবে। একটা বড় একটা বিষয় হচ্ছে, আপনি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও রাশিয়ার সবচাইতে বড় যেটা মানে আমি বলবো যে শক্তির জায়গা, সেটা হচ্ছে রাশিয়া কিন্তু তার আদর্শ থেকে হয়তো সমাজতন্ত্র বা আদর্শ থেকে সরে গেছে, কিন্তু তার কূটনৈতিক আদর্শ থেকে বা তার মানে স্টেট গভর্নেন্সের যে জায়গা থেকে, সেখানে কিন্তু রাশিয়ার খুব একটা চেঞ্জ করে। আপনি দেখুন, তার কিন্তু সে এখন পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, পুতিনের অ্যাপ্রোচটা বলেন, সেই সোভিয়েত ইউনিয়নের যে অ্যাপ্রোচটা ছিল, সেই অ্যাপ্রোচটা কিন্তু আমেরিকার সাথে ট্রিট করার বলে, আমেরিকা কিভাবে ট্রিট করছেন, যে সোভিয়েত ইউনিয়নের সময় স্নায়ু যুদ্ধের সময় যখন আমেরিকা যেভাবে ট্রিট করছিল, ঠিক একইভাবে ট্রিট করছে। তার ট্রিটমেন্টের জায়গা কিন্তু মানে প্রতিটা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসছে। আপনার কথা হচ্ছে পুতিন রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছে। এই জায়গায় আসবো, আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্টস নিয়ে আসি। আমাদের দর্শক বলে একটা খুব ইন্টারেস্টিং আইডি থেকে আসে, সেটা হচ্ছে মহেশপুর স্কুল থেকে। আমাদের এটা দেখলে ভালো লাগলো, যদি স্কুলের স্টুডেন্টরাও এটা দেখে থাকে, খুব ভালো করে ইন্টারন্যাশনাল হতে তাদের এই বিশ্লেষণগুলো কাজে লাগবে। ওখান থেকে আইডি থেকে বলছে, মিস্টার পুতিন ভালো করে জানেন যদি ইউরোপের সাথে যুদ্ধ বাঁধে তাহলে হয়তো অস্ত্র দিয়ে আমেরিকা ইউরোপকে সাহায্য করবে, বাট নিজে রাশিয়ার সাথে আমেরিকা জড়াবে না, কারণ আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ হলে পৃথিবী শেষ হয়ে যাবে, কেউ জিতবে না। আমেরিকা ন্যাটোর মূল সদস্য, তারপর আমরা যেটা বলছি অলরেডি কিন্তু যুদ্ধটা আসলে সেই রাস্তা ফর্মেই হচ্ছে আসলে। মানে আমেরিকা দূর থেকে দিয়ে যাচ্ছে, সাহায্য করেছে, সরাসরি নিজে নামছে না রাস্তায়, তৃতীয় পক্ষর মতো দূর থেকে আচরণ করছে, আছি তো নাই বা তোমরা আমি তোমাদের সাথে এই একটা আচরণটাই দেখো অলরেডি করছে আমেরিকা। এটা আসলে আমেরিকা জানে যে এটা আসলে সরাসরি যুদ্ধে নেমে গেলে তার জন্য কি পরিণতি, বিশ্বের জন্য কি পরিণতি। আমেরিকা আসলে খুব সহজে আমার কাছে মনে হয় না কখনোই কাজ। আর পুতিন তো সেভাবে ট্রিট করছে, পুতিন ট্রাম্পকে খুব সুন্দরভাবে ট্রিট করে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, কিন্তু জানে সে হচ্ছে আমেরিকার প্রতিনিধি, হায়েস্ট করে তাদের সে বিশ্বাস করে না, মোটেও বিশ্বাস করে না। আচ্ছা, পরবর্তী দর্শক হচ্ছে আহমেদুল্লাহ, উনি লিখছেন, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, মিয়ানমারের নতুন প্রক্সি যুদ্ধ চালাবে, এখন গৃহযুদ্ধ শুরু বেশি দিন নাই, কিন্তু ভারত যদি চুপ থাকে তাহলে যুদ্ধে যাবে, এটা নিয়েও ভিডিও বানান। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে চেষ্টা করবো একটা এই এপিসোড নিয়ে। মিয়ানমারের মাঝখানে আমরা একটা করেছিলাম, ওইটা আপনারা দেখে নিন, এই বিশেষ সংযোগে পাবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখানে আপনারা দেখতে পারবেন। তারপরেও আপনি যেহেতু বলেছেন, আমরা আরও কিছু তথ্য নিয়ে ভবিষ্যতে। আচ্ছা, বিনয় সাহা, উনি আমাদের রেগুলার একজন দর্শক, নিয়মিত দেখে থাকেন আমাদের প্রোগ্রাম। তিনি বলছেন, ন্যাটো বা ইউরোপ ইউক্রেনকে সামনে রেখে রাশিয়াকে মাপতে গেছিল এবং আশা ছিল রাশিয়াকে বিপর্যস্ত ও বিধ্বস্ত করে আনন্দে আত্মহারা হবে। বুঝতে পারেনি, এমনকি কল্পনাও করতে পারেনি তারা রাশিয়ার কাছে পদদুষ্ট হবে, আর ইউরোপ তাদের অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা উনি আমার কাছে একটা জিনিস যেটা প্রায় দর্শকদের প্রতিদিন আমরা আসলে যেটা দেখি, সেটা হচ্ছে এই আসলে এই ইউক্রেনের পক্ষে বা ন্যাটোর পক্ষে আসলে খুব একটা মানে আম জনতা যে আমরা যেটা বলি, সেটা আসলে খুব একটা আসলে যায় না। কেন যায় না, কেন মানে পাবলিক, আমরা হয়তো সাংবাদিকতার জায়গা থেকে দেখি, আমরা আমাদের দর্শকতা অনেক সচেতন, ওনাদের একটা আসলে অবজারভেশন থেকেই যাচ্ছে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক উনি হচ্ছে দেবব্রত যা, উনি আমাদের নিয়মিত একজন দর্শক। উনি হচ্ছেন, শত্রু তখন আক্রমণ করে যখন বুঝতে পারে প্রতিপক্ষ দুর্বল, জেনারেলসকে অসহায়, নৈতিকতার কথা দুর্বলরা বলে আর অন্যরা শুনে। ওই যে আমরা যেটা বলছি, ইউক্রেনের বর্তমান অবস্থাটা আসলে উনি যেটা দেখা যায়, ইউক্রেন যেটাই আসলে জেনারেলসকে আসলে খুবই দুর্বল, যে কোনো কারণে হোক, নিজস্ব শক্তি নেই। আপনি বলছেন যে নতুন জেনারেশনের জন্য বা পরবর্তী জেনারেশনের জন্য পুতিন সোভিয়েত ইউনিয়নের একটা রাস্তা করে যাচ্ছে, সব ঠিক আছে। এখন আমরা একটু মানে ইউরোপকে নিয়ে এত কথা বললাম, ইউরোপের দিকে ফিরে চাই। তাদের যে অর্থনৈতিক দিকটা যে দেখে ইউ, তাদের একটা বিতর্কিত পদক্ষেপ আপনি জানেন যে ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো দিবে। এটা কোত্থেকে আসবে না আসবে, আমরা বারবার এটা করছি যে রাশিয়ার যে হিমায়িত টাকা, মানে নিষেধাজ্ঞা ফ্রিজ করে রাখা যে টাকায়, সেখান থেকে দেবে। এটা আপনি অলরেডি বলে ফেলেছেন, আমরা গতকাল বলেছি বেলজিয়াম এখানে আপত্তি জানাচ্ছে, কারণ ম্যাক্সিমাম টাকা তাদের ওখানেই আছে। এখন তারা এটা যেটা ইনভেস্ট অলরেডি করেছে, এখন তাদের ভয় যে তারা যদি রাশিয়া যদি মামলা করে তো ফেস তো আর ইউরোপ করবে না, বেলজিয়াম কিন্তু অলরেডি যে আমি কেন একা মরবো, তোমরা সহ আসো। হ্যাঁ, এটা বিষয় আছে। বেলজিয়াম কিন্তু বলেছে যে যদি রাশিয়া মামলা করে, মামলার খরচটা তোমাদেরকে চালাতে হবে।
মানে আমি সহ চালাবো, বাট তোমাদেরকে থাকতে হবে মামলা, এই যাবতীয় যত ঝামেলা হবে সব ঝামেলা একসাথে পাওয়া হবে। কারণ বেলজিয়াম আসলে ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো বা ইউরোপীয় দেশগুলো সবার চরিত্র আসলে বেলজিয়াম এই যুদ্ধকে কেন্দ্র করে বুঝতে পেরেছে যে আসলে আপনার এই যুদ্ধটার ফলে সবার মুখ সম্মোচিত হয়ে গেছে, সবাই যে আসলে নিজের লাভেরটাকে থাকে, এই জন্য বেলজিয়াম বুঝে তার বাবা আমি একা কেন বলবো, মহাজন সম্প্রদায় যেটা করে যে লোকালি গ্রামগঞ্জে মহাজনরা যেটা করে যে লাভ্যাংশ এই টাকা এনে এইখানে আসলে একটা মহাজনের ভূমিকায় পরিণত হয়েছে। আপনি কিরকম যে ওর টাকা আমি কবজা করবো, এটা কিন্তু আইনত আপনি আসলে করতে পারেন না, এটা কোনোভাবেই ইন্টারন্যাশনাল অলরেডি রাশিয়া এটা বলছে যে এবং বেলজিয়াম কিন্তু ওটাতেই ভয় পাচ্ছে যে রাশিয়া বলছে এইটা আসলে কোনোভাবেই করা সম্ভব না, কারণ হচ্ছে এই যে টাকাটা আসলেই তো রাশিয়ার টাকা, মানে ডলার যেগুলো ইনভেস্ট করা আছে জমা করা আছে এগুলো তো রাশিয়ার, এগুলো তো 10 বছর 50 বছর পরেও কিন্তু ফেরত দিতে হবে এটা একদম খোলাখুলি বলে দর্শকরা আরো বুঝতে পারবে। রাশিয়া যে বিভিন্ন ইউরোপের কান্ট্রির সাথে যে তেল বা বাণিজ্য বিনিয়োগ করতে এইগুলোরই টাকা মূলত এইগুলাই এবং আবার বিষয় হচ্ছে এবং এমন করে জিনিসটা করছে আপনি দেখেন রাশিয়ার তার এই বিপরীতে মানে অদ্ভুত রকম কারণ আমরা যেমন ধরেন মর্টগেজ যেটা করি বা যেটা কোনো কিছু টাকা রেখে কোনো কিছু বিরুদ্ধে এই টাকাটাকে সিকিউরিটি মানি হিসাব ব্যবহার করে বা যেটাই মর্টগেজ হিসেবে ব্যবহার করে ইউক্রেনকে এটার এগেইনস্টে লোন দিচ্ছে, মানে এটা কত বড় হাস্যকর এবং বিতর্কিত একটা সিদ্ধান্ত হতে পারে। এবং এইটাকে আসলে ভয় পাচ্ছে রাশিয়ার যদি কোনো স্টেপ নেয়, রাশিয়া যদি কোনো পদক্ষেপ নেয়, সেই ভয় পাওয়াটা ঢুকেছে ইউরোপের কিছু কিছু দেশে, বেলজিয়াম সব বিভিন্ন দেশের মধ্যে। এবং আপনার সরাসরি আবার বলছে যে ক্ষতিপূরণের জন্য ঋণ এটা থেকে নেবে, মানে পুরো বিষয়টা আসলে আপনার কাছে যেটা মনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে পাগল হয়ে যাচ্ছে, মানে কেমন যেন একটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এই ধরনের সিদ্ধান্তগুলো আপনি যুদ্ধক্ষেত্রে পারছেন না, আপনি অর্থনৈতিকভাবে পারছেন না, আপনি এখন এসেছেন কি আমার কাছে আমার ঘরে যে তুমি ভুল করে হোক বা যে কোনো ভাবে রেখে গেছো টাকা, সে টাকা এখন আমার। ভাই আপনি তো ওই যে যেটা বলতে পাগল হয়ে যাওয়ার উপর, যে দেশ আমি বললাম না সবসময় মানে টিপটপ হয়ে থাকতো, তারপরে এই যে যুদ্ধ তারা কিন্তু হয় ভিডিও গেম আর না হলে মুভিতে দেখতো তারা তো এভাবে এখনো তাতে যায়নি। এখন ছিটে পড়া জাস্ট দুটো ড্রোন ঢুকে গেছে, তারপরে পুতিনের গতকালকে ভয়টা যে ঢুকে দিয়েছে তোমাদেরকে তখন শেষ করতে এমন ভয় ঢুকেছে যে আলোচনা করতে আসবে আর সে মানুষিতে থাকবে না, তাহলে আপনি ভাই আপনি যদি ইউরোপের আপনি আসলে কত ভাবে আর অপমান করা যায়, কত ভাবে বুঝিয়ে দেওয়া যায় যে আসলে তোমাদেরকে অপমানের জায়গাতে ইউরোপ তাদের নিজেদেরকে নিজেই নিয়ে গেছে, কেউ তো টেনে আনিনি তাদের হাত ধরে। রাশিয়াকে আপনি কোথায় আটকাবেন? রাশিয়াকে যেতে যেতে রাশিয়ার এদিকে চীনকে রাখছে, এদিকে ভারতকে রাখছে, এদিকে রাশিয়ার পুরো ইয়েকে নিয়ে যাবে এবং ইউরোপের কোনো দেশকে অনেকটা রাশিয়া নিজের ঘরে ঢুকিয়ে। আচ্ছা, আপনি যেহেতু ভারতের কথা বলতেন, ভারতে যাচ্ছে আজকে আপনার পুতিন। আমরা জানি যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের, একদম আউট অফ টেক্সট। এই চুক্তিটা কিভাবে হলো না হলো পুরো সময়ের বিপরীত হয়েছে। আমরা জানতাম যে তখন তেল নিয়ে অনেক ট্যারিফ নিয়ে অনেক ঝামেলা ছিল ভারতের সাথে, এমন একটা নেগোশিয়েট করছে ট্রাম্প এখানে তার বিজনেস পলিসি খাটিয়ে। এখন এইটার মানে জবাব ওইভাবে অফিসিয়ালি কিন্তু এতদিন রাশিয়া দেয়নি। ভারতের পরীক্ষিত বন্ধু হচ্ছে রাশিয়া। এখন সরাসরি যদিও বলা হচ্ছে এটা সৌজন্য সফর, কিন্তু আলোচনা তো হবে অবশ্যই। এটা দিয়ে আপনি আছে শেষ করেন। সেটা হচ্ছে এই যে রাশিয়ার আজকের এই যে পুতিনের সফর এবং পুতিনের সফরের আগেই তারা একটি চুক্তিকে মানে অনুমোদন করেছে, যেটা গত ফেব্রুয়ারিতে হয়েছিল, সেটাকে রাশিয়া মস্কো পার্লামেন্ট সেটাকে অনুমোদন করেছে। এখন বিষয়টা হচ্ছে আমি ভারতকে এখন কোথায় চিন্তা করি জানেন? ভারত এখন ত্রিভুজ প্রেমের সেন্টারে, ট্রায়াঙ্গলের পরে একদম সেন্টারে। আপনি কাকে রাখবে না, কাকে খুশি করবে, কারণ আপনি স্বাভাবিকভাবে ইউএসএ কে যুক্তরাষ্ট্রকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হচ্ছে ইউএস হচ্ছে তাদের জন্য ভবিষ্যতের জন্য বাণিজ্যের একটা বড় বাণিজ্য। এবং এই যে এত কিছুর মধ্যেও ট্রাম্পের সকাল বিকাল এই যে শুল্ক নিয়ে নাটকীয়তার মধ্যেও দেখেন এরকম একটা চুক্তি হয়েছে, 10 বছরের চুক্তি। এবং এই চুক্তিটা হওয়ার পর কিন্তু স্বাভাবিকভাবে এদিকে চীন কোণঠাসা হয়ে গেছে, এদিকে পাকিস্তান কোণঠাসা হয়ে গেছে এই চুক্তির পরে। কারণ এই চুক্তিতে তার যদি ধরেন ভারত কোনো ধরনের কোনো জায়গায় ঝামেলায় পড়ে, কোনো ধরনের এই যুদ্ধে পড়ে, তখন কিন্তু আমেরিকার একটা সাপোর্ট পাওয়ার তার একটা রাইট থাকছে, এবং আমেরিকার ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সে রাইটটা থাকছে। এখন এই অবস্থায় কখন মানে আপনি যখন রাশিয়ার সাথে, মানে আমরা জানি যে রাশিয়ার সাথে ভারতের একটা মানে ঐতিহাসিক সম্পর্ক আছে, এটা তাদের যুগের সম্পর্ক। সেই সম্পর্ক তো আসলে এই যে ট্রাম্পের একটা চুক্তির মাধ্যমে ভেঙে যেতে পারে না। কিন্তু আবার সবসময় সমস্যাটা আবার রাশিয়াও ফিল করছে। রাশিয়ার জন্য রাশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি গতকালকে বিবিসিকে বলছেন, যে বিশ্ব সংবাদ মাধ্যমগুলো বলছেন যে বল এখন ভারতের কোর্টে, ভারতের কোর্টে। এখন এই যে আমি যেটা বলছিলাম ত্রিভুজ প্রেম, ভারত আসলে কাকে সামলাবে, কাকে করবে সেটা বিষয়। যেমন ওরা একটা হিসাব দিয়েছে, আমি খুব অবাক হয়ে গেছি যে আমরা জানি ভারত কিন্তু সামরিকভাবে খুবই স্বয়ংসম্পূর্ণ এবং খুব শক্তিশালী একটি দেশ, কিন্তু ঝামেলা
আমরা তো অনেক কিছুগুলো প্রকাশিত হয় না, কিন্তু রাশিয়ার থেকে খবরটা আসলো সেটা হচ্ছে ওই প্রতিবেদন, বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে 30% যে আর্মস যেটা প্রতি বছর যে তাদের যে রিক্রুট হয় যে কেনে বা কোন ধরনের সে 30% কিন্তু মস্কো থেকে আসে রাশিয়ার। মানে আপনি চিন্তা করেন যে রাশিয়ার একটা অংশ এবং তার যে 29টি বিভিন্ন ধরনের কি বলে যে যুদ্ধ বিমান স্কোয়াড্রন আছে 29টি, তার 29টার মধ্যে প্রত্যেকটার মধ্যে যে বড় মানে যে ফাইটার যেগুলো এখন রাফায়েল টাফায়েল অনেক কিছু ঢুকছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে রাশিয়ার। হ্যাঁ, মিগের ছিল, মিগ সিরিজের। এবং রাশিয়া এই প্রস্তাব যে চুক্তিগুলো হচ্ছে সেই প্রস্তাবগুলো কিন্তু রাশিয়া বলছে যে আমি এগুলোকে আরো বৃদ্ধি করব। এইদের সম্পর্কটা আসলে অনেক শেকড়টা অনেক গভীরে, ভারত এবং রাশিয়ার শেকড়টা অনেক গভীরে। আপনি ভারতের পররাষ্ট্র নীতির কথা বলছেন, আপনার কাছে মনে হয় না যে তুরস্ক যে সুন্দরভাবে ব্যালেন্সিং একটা কূটনীতি চলে ভারতের, আমি জানি না ভারত কি করবে, তা ভারতে ওই ধরনের কোনো পলিসিতে যাওয়া উচিত? তুরস্ক দেখেন একদিকে ইউরোপকে সামলাচ্ছে, আমেরিকা একদিকে আবার রাশিয়াকে সামলাচ্ছে। এখানে আসলে একটা বিষয় হচ্ছে কি, বা ভারতের একটা সমস্যা হচ্ছে তুরস্কর কিন্তু মানে ভারতের দুটো কিন্তু স্ট্রং অপিনিয়ন রয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তান এবং চীন। হ্যাঁ, যেটা তুরস্কের ক্ষেত্রে স্ট্রং কোনো অপিনিয়ন নেই। উনি ফ্রি মুভমেন্ট বা ফ্রি অ্যাক্সেস যে করতে পারবে যেভাবে বলা লাগে সেটা করতে, যার কারণে যেমন দেখুন এই যে আমি ত্রিভুজ প্রেম কেন বলছি, বাধ্য হয়ে চীন এবং পাকিস্তানকে আটকানোর জন্য বাধ্য হয়ে ইউএস এর সাথে বা ভারতকে আপনার রিলেশনটা করতে হচ্ছে। মানে খুব চেষ্টা যে মানে আমার কাছে মনে হয় না যে রাশিয়ার সাথে বন্ধুত্বকে কোনো ধরনের হুমকির মুখে ফেলে যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের কোনো সম্পর্ক করতে যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু চীন এবং পাকিস্তান তার একটা অপমান রয়ে গেছে, আমাদের জানি যে অরুণাচল নিয়ে একটা ঝামেলা অলরেডি রয়েছে, এই পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে ঝামেলা রয়েছে, এই দুটো বিষয়কে তার আসলে মানে খুব একটা সফটলি হ্যান্ডেল করার সুযোগ থাকে না। এই কারণে আসলে যেটা তুরস্ক হয়তো হ্যাঁ এখানে তুরস্ক অনেকটুকু অ্যাডভান্সটেজ পাচ্ছে বা অ্যাডভান্স পজিশনে আছে, যেটা ভারতের ক্ষেত্রে আসলে সম্ভব হচ্ছে না। এই জন্য আরো তাদের পররাষ্ট্রনীতি আরো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে আমরা তো আসলে পর্দার সামনের অংশটা দেখি, পর্দার অন্তরালে আসলে অনেক কিছুই হয়, হয়তো আমার 10 বছরের চুক্তিটা করতে যাওয়ার আগে নিশ্চিত ভাব আমার কাছে মনে হয় যে অবশ্যই রাশিয়ার একটা কনসার্ন ছিল, মস্কোর একটা কনসার্ন ছিল, তাকে জানিয়ে করতে গেছে কারণ হচ্ছে এগুলোতে যাচ্ছে। কারণ আমরা যদি ভারত আসলে তৃতীয় বিশ্বের মধ্যে মডার্ন একটা মানে আমরা যদি ধরি তৃতীয় বিশ্বের দেশগুলোকে ধরি তার মধ্যে ভারত একটু উপরের দিকে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ভারত কিন্তু ওই জায়গা থেকে সামরিকভাবে এখনো নিজের বলতে সহিংস, যেটা চীন নিজেরটা কিন্তু নিজে ডেভেলপ করছে। সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ভারত কিন্তু অনেকটাই নির্ভর। হ্যাঁ, আপনার কথাই আসলে দিয়ে আজকে অনুষ্ঠানে শেষ করতে চাই যে বড় কোনো ডিল করলে বন্ধু রাশিয়ার সাথে, ধরেন রাশিয়ার সাথে আগেই আলাপ হয়েছে। আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধের ডেভেলপমেন্ট রেগুলার চীনের সাথে শেয়ার করে, ইরানের সাথে শেয়ার করে, ভারতের সাথে শেয়ার করে, আর নর্থ কোরিয়ার সাথে শেয়ার করে। এই কিছুদিন আগে ইউক্রেনকে জাতিসংঘের মধ্যে মোটামুটি হয়, ভারত কিন্তু নীরব থাকে, ভোট দেয় না, ভারত কিন্তু চুপচাপ থাকে, হয়তো কোনো সময় গিয়ে এই ভারত কিন্তু মানে পরীক্ষিত বন্ধু, সেটাই এটা হচ্ছে পরীক্ষিত বন্ধু। এখন দেখার বিষয় যে পরীক্ষিত বন্ধুত্ব এটা আসলে কতদিন করতে পারে। এটা এখন এই জায়গাটা ভারত এখন ত্রিভুজ প্রেমের মাঝখানে পড়ে গেছে, তাকে বাছাই করতে হবে বা কোনোভাবে ম্যানেজ করে চলতে হবে, এটা দেখার বিষয়। আর এই বিষয় নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করবো এই সপ্তাহে। সুপ্রিয় দর্শক, বিষয় সংযোগের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, মানে আমাদের অনুষ্ঠানটা আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রাম, এমনকি কোন এলাকা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমাদের ভিডিওগুলো পুরোটা দেখে লাইক কমেন্টে শেয়ার করুন। এটা আমাদের দেশের বাইরে যারা আছেন, যারা বাংলা ভাষাভাষী আছে তাদের মধ্যে এটা ছড়িয়ে দিন। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি কথা, প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য যদি আপনারা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।